রামবিলাস পাসওয়ান একবার অটল বিহারী বাজপেয়ীকে বলেছিলেন, আপনাদের বিজেপি শুধু রাম রাম করে, কিন্তু বিজেপিতে রাম বলে কেউ নেই। কিন্তু আমাদের লোক জনশক্তি পার্টিতে দেখুন, আমি রয়েছি, আমার নামই হলো রামবিলাস পাসওয়ান। তার কথা শুনে অটল বিহারী বাজপেয়ী একটু হেসে বলেছিলেন, হারাম কথাটাতেও কিন্তু রাম শব্দটা রয়েছে। অটল বিহারী বাজপেয়ীর সময় পাকিস্তান ভারতে জঙ্গি হামলা করেছে। একবার এক সাংবাদিক তাকে প্রশ্ন করেছিল, বারবার পাকিস্তানেরই দোষ দেন আপনি, আপনারও তো কিছু দোষ থাকতে পারে, তালি কি এক হাতে বাজে নাকি? অটল বিহারী বাজপেয়ী তখন বলেছিলেন, তালি এক হাতে বাজে না ঠিকই, কিন্তু চুটকি তো এক হাতে বাজতেই পারে। একটা হাত আমরা হলে অপর হাতটা মজবুত হলে তবেই তালি বাজানো সম্ভব, কিন্তু পাকিস্তানের সেই ক্ষমতা নেই। তাই বারবার জঙ্গি ঢুকিয়ে ভারতকে রীতিমতো উত্তপ্ত করে ওরা। এই সময়েই পাকিস্তানের প্রধানমন্ত্রী একটা খুব আপত্তিজনক কথা বলেন। তিনি বলেন, কাশ্মীর ছাড়া পাকিস্তান অপূর্ণ। অটল বিহারী বাজপেয়ী তখন তার জবাবে বলেন, পাকিস্তান ছাড়া ভারত অপূর্ণ। তিনি আরো বলেন, পৃথিবীতে থাকার মতো অনেক জায়গা রয়েছে, কিন্তু পাকিস্তানের জন্য সবথেকে ভালো থাকার জায়গা হলো অকাত। তাই নিজের অকাতের মধ্যে থাকো। ভারতেরই আর একটা সাংবাদিক একটা প্রবন্ধতে লেখেন, অটল বিহারী বাজপেয়ী মানুষ হিসেবে খুব ভালো, কিন্তু তিনি ভুল রাজনৈতিক দলে রয়েছেন। তার উত্তরে তিনি বলেন, আমি যদি ভালো মানুষই হই, তাহলে খারাপ পার্টি কি করে হতে পারে? বিষবৃক্ষে কখনো কি অমৃত ফল দেখেছেন? তাই আমার দল ভালো বলেই আমিও ভালো। দেশের তিনবার প্রধানমন্ত্রী হওয়া এই মানুষটারই গল্পের নায়ক। আজকে তারই প্রশস্তি বর্ণনাকারী আমি অরিজিৎ। শ্রোতাদের কাছে আমার অনুরোধ, আপনারা দয়া করে সমস্ত রাজনৈতিক দলের মতাদর্শের ঊর্ধ্বে উঠে যাবতীয় সংস্কার মুক্ত হয়ে এই মানুষটার কথা শুনবেন। যে মানুষটা একটানা 4 ঘন্টা বক্তৃতা দিলেও মানুষ সম্মোহিত হয়ে শুনত, সেই মানুষটার কাহিনী বলার ধৃষ্টতা মার্জনা করবেন। কিন্তু আমি যে অনুপ্রেরণার গল্পকার, স্বপ্নের ফেরিওয়ালা, তাই আমাকে তো বলতেই হবে। স্বপ্ন যে প্রেমের সঙ্গে কতটা জড়িত সেটা আপনাকে বলবো। এরকমই একটা প্রেমের কাহিনী শুনুন। একটা ছেলে ছিল আর একটা মেয়ে ছিল। ছেলেটা একেবারে নিম্ন মধ্যবিত্ত পরিবারের, কিন্তু তার উদ্যম, সাহসিকতা, সাংগঠনিক শক্তি ছিল অপরিসীম। সে যখন কোথাও বক্তৃতা দিত, সেখানে থাকা লোকজন নড়াচড়ার শক্তি হারিয়ে ফেলত। অপরদিকে মেয়েটি ছিল সংস্কারী, সুন্দরী এবং বনেদি বাড়ির বড়লোক ঘরের মেয়ে। তাদের প্রেম কাহিনী শুরু হয়েছিল 1942 সালে। গোয়ালিয়রের গভর্নমেন্ট কলেজে ছেলেটি পড়তে আসে। সেখানেই ছেলেটি ওই মেয়েটিকে প্রথমবার দেখে এবং দেখেই মেয়েটিকে নিজের মন দিয়ে বসে। অপরদিকে ছেলেটির জ্বালাময়ী ভাষণ শুনে মেয়েটিও হারিয়ে গিয়েছিল ছেলেটির মনের অন্তরালে। সে সময় ছেলেরা একজনকে নিজের মন দিত ঠিকই, কিন্তু তার সামনে সে কথা বলার সাহস থাকতো না। কিন্তু ছেলেটির নাম অটল বিহারী বাজপেয়ী। ভয় বলে যে কোনো জিনিস হয় তিনি তা জানতেন না। তিনি যাকে ভালোবাসতেন তাকে খুব সহজেই সে কথা বলে দিতে পারতেন। কিন্তু একটা মেয়েকে সেই প্রস্তাব বিড়ম্বনায় ফেলতে পারে ভেবে একটা চিঠি লিখলেন তিনি। একটা বইয়ের মধ্যে সেই চিঠি পুড়ে পাঠিয়ে দিলেন রাজকুমারী কল নামের সেই মেয়েটির কাছে। চিঠি পৌঁছালো ঠিকই, কিন্তু কোনো উত্তর এলো না। উত্তর এলো না বলা ভুল হবে, উত্তর এসেছিল, কিন্তু সেই উত্তর অটল বিহারী বাজপেয়ীর হাত পর্যন্ত পৌঁছায়নি। মেয়েটি দেখতো অটল বিহারী বাজপেয়ী দিনের বেশিরভাগ সময় লাইব্রেরিতে কাটাতেন। তার পছন্দের বইগুলির মধ্যে একটাতে মেয়েটি নিজের উত্তর লিখে রেখে দিয়েছিলেন। রাজকুমারী কল জানতেন একদিন না একদিন সেই চিঠি অটল বিহারী বাজপেয়ীর হাতে ঠিকই পৌঁছাবে। কিন্তু ভাগ্য সর্বদাই প্রেমিকের বিপক্ষে থাকে। যেদিন সেই চিঠি রাখা হয়েছিল তার কিছুদিন পরেই বাড়ি থেকে ডাক পড়ে ছেলেটির। পড়াশোনা মাঝপথে ছেড়ে কোনো এক মহান অদৃষ্টের দিকে চলে গেল ছেলেটি। পড়ে রইল ফাঁকা লাইব্রেরি, পছন্দের বই, আর সেই বইয়ের মধ্যে সমাধিস্থ থাকা এক গভীর প্রেম। অনুরাগে ভরা কিছু অক্ষর তখনও অপেক্ষা করছিল দুটি জীবনের গভীর আরতি। রাজকুমারী কল তখন চলে গেলেন দিল্লিতে। চিরকালই অভাব হেরে গেছে টাকার কাছে, ব্যর্থ প্রেমিক হেরে গেছে পরিস্থিতির কাছে, আর অভিজ্ঞতা হেরে গেছে সময়ের কাছে। এই পরিস্থিতির কাছে হেরে যাওয়া মানুষটির আবেগ থেকে উঠে আসা একটা বক্তব্য হলো, আমি কুমার নই, আমি অবিবাহিত। তিনি বুঝেছিলেন রাজকুমারী তার ভাগ্যে নেই। সেই রেখা স্পষ্ট হয়েছে অন্য কোনো এক মানুষের হাতে। অটল বিহারী বাজপেয়ী সারা জীবন অবিবাহিত থেকে গেছেন। স্বনামধন্য নেতা হওয়ার পরে অনেক সুন্দরী রমণীর প্রেম প্রস্তাব তিনি পেয়েছেন, কিন্তু তিনি সেগুলিকে খুব বুদ্ধিমত্তার সঙ্গে পাশে সরিয়ে রেখে মন বেঁধে রেখেছেন রাজকুমারী কলের ভালোবাসায়। পরবর্তীকালে যখন তিনি সাংসদ হন, তখন প্রধানমন্ত্রী চেয়ারে ইন্দিরা গান্ধীর এতটাই বেশি প্রভাব ছিল যে তার সামনে কেউ কথা বলতে পর্যন্ত ভয় পেতেন। কিন্তু অটল বিহারী বাজপেয়ী ছিলেন এক অন্য ধাতুতে গড়া। আগেই বলেছি, ভয় নামের বস্তুটা তার মধ্যে ছিল না।
এরকমই একদিন ভরা সংসদে জরুরি অবস্থার ভোট চলছে। সেই সময় অটল বিহারী বাজপেয়ী বক্তৃতার দল থেকে একটা বক্তৃতা দেওয়ার সুযোগ পেয়েছেন। বক্তৃতা চলাকালীন ইন্দিরা গান্ধী তাকে বলেন, বাজপেয়ীজি, আপনি এমন হাত নেড়ে কথা বলছেন, আপনার মধ্যে আমি হিটলারকে দেখতে পাচ্ছি মনে হচ্ছে। হিটলারও আপনার মতো হাত নেড়ে কথা বলতো। অটল বিহারী বাজপেয়ী মৃদু হেসে বলেছিলেন, ইন্দিরা দেবী, আপনি যখন আমার হাত নাড়া পছন্দ করছেন না, তখন আমি আপনার সামনে পা নেড়ে কথা বলবো। উত্তর শুনে ভরা পার্লামেন্ট নিস্তব্ধ হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর খোদ ইন্দিরা গান্ধী অল্প একটু হেসেছিলেন। একবার অটল বিহারী বাজপেয়ী আর লালকৃষ্ণ আদবানিকে কংগ্রেস সরকার বেঙ্গালুরুর একটা জেলে বন্দি রেখে দিয়েছিল। এটাও ওই জরুরি অবস্থার সময়েরই গল্প বলছি। বলতে গেলে গোটা জরুরি অবস্থাটা এই দুটো মানুষের ওই জেলের মধ্যেই কেটে গিয়েছিল। সেই সময় অটল বিহারী বাজপেয়ীর শরীর খারাপ হয়ে বসে। এইমস হাসপাতালে ভর্তি হলে তার সার্জারি পর্যন্ত হয়। হঠাৎ তিনি দেখেন তার কোমরে অসহ্য যন্ত্রণা শুরু হয়ে গেছে। ডাক্তার এসে বলেন, এই অবস্থা আপনার কি করে হলো? ঝুঁকে কোনো কাজ করতে গিয়েছিলেন নাকি? অটল বিহারী বাজপেয়ী বলেন, আমি কোনোদিন ঝুঁকতে শিখিনি। অটল বিহারী বাজপেয়ী এমন একজন জলাশয় যেখানে সিংহ পর্যন্ত মাথা ঝুঁকিয়ে জল পান করতে আসে। তিনি এমন একজন মানুষ যার কাছে দেশের প্রধানমন্ত্রী বলেছিলেন, মনে হয় অটল একদিন দেশের প্রধানমন্ত্রীও হতে পারে। বিরোধী দল করেও তিনি ছিলেন সব দলের প্রিয় পাত্র। দেশের সামনে তিনি নিজেকে সবকিছু দিয়ে সঁপে দিয়েছিলেন। তিনি বলতেন, সত্তা কা খেল তো চলেগা, সরকার আয়েঙ্গি जाएंगी, পার্টিয়া বানেগি, বিগড়েগি, মগর ইয়ে দেশ রহনা চাহিয়ে। তিনি পাকিস্তানকে বুঝিয়েছিলেন, দুটি দেশ যাদের মানুষ এক, ইতিহাস এক, জীবনযাপন এক, তাদের মধ্যে কেন এত শত্রুতা থাকবে? পাকিস্তানের জন্য অপেক্ষা না করেই নিজেই চলে গেলেন লাহোরে। পাকিস্তানে পৌঁছে ব্যবহার করলেন নিজের সবথেকে কঠিন এবং মূল্যবান অস্ত্রের। এমন এক জ্বালাময়ী ভাষণ দিলেন, সে দেশের প্রধানমন্ত্রী আপ্লুত হয়ে কেঁদে ফেলেছিলেন। তার ভাষণ নিয়েও একটা কাহিনী আছে, শুনুন তবে। যখন তিনি ক্লাস 5-এ পড়তেন, তার বাবা কৃষ্ণবিহারী বাজপেয়ী ছিলেন সেই স্কুলেরই প্রধান শিক্ষক। একটা বক্তৃতা প্রতিযোগিতায় অংশ নিয়ে সেই বক্তৃতা শেষ না করে মাঝপথে মঞ্চ থেকে নেমে যেতে বাধ্য হয়েছিলেন তিনি। পরবর্তীকালে একটা বিতর্ক প্রতিযোগিতাতে তিনি নিজের বক্তব্য মুখস্থ করে গিয়েছিলেন। সেখানেও নিজের কথা ভুলে মাঝপথে বক্তব্য থামিয়ে দিয়েছিলেন। গোটা সভাঘর সেদিন হাসিতে ভরে উঠেছিল। প্রবল লজ্জায় বাড়ি ফিরে তিনি পণ করেছিলেন, জীবনে কোনোদিন মুখস্থ করে বক্তব্য রাখবেন না। সেই পণ সারা জীবন রেখেছিলেন তিনি। আমরা যারা দেশের অনেক মন্ত্রী, প্রধানমন্ত্রীকে দেখেছি যারা নিজেদের বক্তব্য কাগজে লিখে পাঠ করেন, কিন্তু অটল বিহারী বাজপেয়ী কোনোদিন লিখিত বক্তব্য পাঠ করেননি। পৃথিবীতে কোনো প্রশ্ন নেই যার উত্তর তার কাছে ছিল না। একবার এক পাকিস্তানি মহিলা সাংবাদিক তাকে বলেছিলেন, আপনি তো অবিবাহিত, আমি আপনাকে বিয়ে করতে চাই, কিন্তু বউ ভাতের গিফট হিসেবে আমার কাশ্মীর চাই। অটল বিহারী বাজপেয়ী তার জবাবে বলেন, আমিও আপনাকে বিয়ে করতে রাজি আছি, কিন্তু যৌতুক হিসেবে আমার গোটা পাকিস্তান চাই। এরকম চট জলদি মুখ বন্ধ করা উত্তর একমাত্র তিনিই দিতে পারতেন। 1924 সালের 25শে ডিসেম্বর মধ্যপ্রদেশের গোয়ালিয়রের একটা গ্রামে অটল বিহারী বাজপেয়ী জন্ম নেয়। ভিক্টোরিয়া কলেজ থেকে বিএ ডিগ্রি ও কানপুরের ডিএভি কলেজ থেকে এমএ ডিগ্রি নেন। এরপর তিনি ল পড়তে চলে যান কানপুরে। এখানেও একটা মজার ব্যাপার হয়েছিল। গোয়ালিয়র থেকে কানপুর পর্যন্ত নিজের ছেলেকে একা ছাড়ার পক্ষপাতী ছিলেন না তার বাবা। তাই ছেলের সঙ্গে নিজেও ওই একই কলেজে ভর্তি হয়ে বসেন। তাই বাবা ছেলে একই সঙ্গে একই জায়গায় পড়তে শুরু করে। পরে অটল বিহারী বাজপেয়ী এই পড়া ছেড়ে রাষ্ট্রধর্ম নামে একটা কাগজের সম্পাদক ও সমাজসেবার কাজে লেগে যান। আরএসএস এ যোগদানের আগে তিনি সাম্যবাদী নীতিতে বিশ্বাসী ছিলেন। 1949 সালে বাবা সাহেব আপ্তের নীতিতে প্রভাবিত হয়ে তিনি আরএসএস জয়েন করেন। তিনি গান্ধীজির সঙ্গে ভারত ছাড়ো আন্দোলনে সঙ্গও দিয়েছিলেন বলে তাকে এবং তার ভাইকে 23 দিনের জন্য গ্রেপ্তারও করা হয়েছিল। শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গে কাশ্মীর গিয়ে নিজের গুরুত্ব আরো জোরদার করেন তিনি হলেন দ্বিতীয় লোকসভা প্রার্থী যার সবথেকে বেশিবার লোকসভা জেতেন। সিপিআই এর ইন্দ্রজিৎ গুপ্ত 11 বার লোকসভা জেতেন আর বাজপেয়ী 10 বার। তিনি তিনবার দেশের প্রধানমন্ত্রী হন। অটল বিহারী বাজপেয়ী 1996 সালে 13 দিনের জন্য প্রধানমন্ত্রী হন, 1998 সালে 13 মাসের জন্য হন এবং 1999 সালে সম্পূর্ণ 5 বছরের জন্য প্রধানমন্ত্রী নির্বাচিত হন। 2009 সালে তিনি রাজনীতি থেকে সম্পূর্ণ অবসর গ্রহণ করেন। 27 মার্চ 2015 সালে দেশের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি তাকে ভারতরত্ন দেওয়ার জন্য তার বাড়িতে পর্যন্ত পৌঁছে যান। এই মহান মানুষটার কথা বলতে গেলে পর্বের পর পর্ব পেরিয়ে যাবে, তবু শেষ হবে না। ঘরে ঘরে এত শিক্ষার আলো সবই জ্বালিয়েছিলেন এই মানুষটা। সর্বশিক্ষা অভিযানের নামে গোটা দেশ থেকে মুছে দিতে চেয়েছিলেন নিরক্ষরতার নাম।
আমেরিকার রক্তচক্ষুকে উপেক্ষা করে পাকিস্তানকে উচিত জবাব দিয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী। নিক্সনের বাড়াবাড়ি কমিয়ে এনেছিলেন তিনি। নিউক্লিয়ার টেস্ট করে গোটা বিশ্বকে চমকে দিয়েছিলেন এই অটল বিহারী বাজপেয়ী। এপিজে আব্দুল কালামকে বাজপেয়ী বলেন, এবারের বুদ্ধ পূর্ণিমার পুজোটা আপনিই করুন। বুদ্ধ পূর্ণিমার দিন এই টেস্ট হয়েছিল বলে পোখরানের সেদিনের সেই নিউক্লিয়ার টেস্টের নাম দেওয়া হয়েছিল স্মাইলিং বুদ্ধা। দেশের প্রতি ভালোবাসা থেকে কার্গিল বিজয় দিবসের দিন তিনি বলেছিলেন, ভারত कोई भूमि का टुकड़ा नहीं है, ये एक जीता जागता हुआ राष्ट्र पुरुष है। यह बंधन की धरती है, ये अभिनंदन की धरती है, ये तर्पण की भूमि, ये अर्पण की भूमि। इसकी नदी नदी हमारे लिए गंगा है, इसकी कंकर कंकर हमारे लिए शंकर है। हम जिएंगे तो इस भारत के लिए, हम मरेंगे तो इस भारत के लिए, और मरने की बाद भी गंगा जल में बहते हुए हमारे अस्थियों की कोई कान लगा के सुनेगा तो एक ही आवाज निकलेगा, भारत माता की जय। চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। নমস্কার।